যদিও ঘটনাটি ঘটেছে মালয়েশিয়াতে, মিসেস ক্রসবিকে আনা হয়েছে সিঙ্গাপুরের বেলেন্দাভারু জেলে, কারণ ইংরেজ মহিলাকে রাখার উপযুক্ত জেল মালয়েশিয়ার ওই অঞ্চলে নেই। হাসি মুখে মিসেস ক্রসবি তাকে স্বাগত জানালেন, যেন নিজের বাড়িতেই অতিথি অভ্যর্থনা করছেন। চুল পরিপাটি করে বাঁধা, ম্যানিকিওর করা নখ। জানালেন তিনি আজ মিস্টার জয়েসকে আশা করেননি। জানালেন মুক্তির দিন গুনছেন, ছেলেবেলায় যেমন স্কুলের ছুটির দিন গুনতেন। সেই শান্ত সরল মুখের দিকে তাকিয়ে মিস্টার জয়েসের মনে হলো এই চিঠির কোনো জটিল ব্যাখ্যা নিশ্চয়ই নেই, এর দ্বারা দুষ্কর্ম সম্ভব নয়। আচ্ছা মিসেস ক্রসবি, ঘটনার দিন বা দু একদিনের মধ্যে মিস্টার হ্যামন্ডের সাথে কোনো যোগাযোগ করেননি, তাই তো? একেবারেই। ঘটনার বেশ কয়েক সপ্তাহ আগে এক টেনিস পার্টিতে আমাদের শেষ দেখা হয়, দুটো কথাও হয়নি। চিঠি লেখেননি? না। আপনি নিশ্চিত? হ্যাঁ, একেবারে। আপনারা তো মিস্টার হ্যামন্ডের সাথে বেশ ঘনিষ্ঠ ছিলেন, হঠাৎ এরকম কেন ছাড়া ছাড়া হয়ে গেলেন? মানুষের সম্পর্কই তো তাই মিস্টার জয়েস, নদীর মতো, কখনো ভালো কখনো অন্যরকম। মিস্টার হ্যামন্ড আসলে কিছুদিন হলো এক চীনা মেয়ের সাথে জড়িয়ে পড়ে। সেটা আমাদের সমাজে কেউ ভালো চোখে দেখেনি। রবার্টও ভীষণ ক্ষুব্ধ হয়। মিসেস লেসলি যখন কথাগুলো বলছিলেন, মিস্টার জয়েস এক দৃষ্টে তাকে লক্ষ্য করছিলেন। মনে হলো চীনা মহিলার প্রসঙ্গ তোলা মাত্র চোখে যেন একটা স্ফুলিঙ্গ খেলে গেল। আপনাকে জানানো ভালো মিসেস লেসলি যে একখানা চিঠি পাওয়া গেছে, আপনার হাতের লেখায়, হ্যামন্ডের উদ্দেশ্যে, ঘটনার দিন লেখা। মিসেস লেসলি সম্পূর্ণ অস্বীকার করলেন। মিস্টার জয়েস নকল চিঠিটা দেখালেন, বললেন আসলটার হুবহু নকল এটা। অদ্ভুত নাটকীয় একটা পরিবর্তন ঘটে গেল মিসেস লেসলির শান্ত সুন্দর মুখটাতে। ফ্যাকাশে বর্ণহীন হয়ে মুখটা হঠাৎ কীরকম হিংস্র হয়ে উঠল। বিস্ফারিত চোখে এক দৃষ্টে মিস্টার জয়েসের দিকে তাকিয়ে ক্রুদ্ধভাবে জিজ্ঞাসা করল, এর মানে কি? আপনিই তো বলবেন এর মানে কি। আমি শপথ করে বলছি ও লেখা আমার নয়, এই চিঠি আমার নয়। ঠিক করে বলুন মিসেস লেসলি, কারণ যদি সত্যি সত্যিই আসল কিছু থেকে থাকে, যদি আসল চিঠি থেকে থাকে, তাহলে আমাদের ভোগান্তির সীমা থাকবে না। হালকা একটা কাঁপুনি খেলে গেল মিসেস লেসলির শরীরে, কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। রুমাল দিয়ে মুছতে মুছতে আর চোখে চিঠিটার পানে তাকিয়ে বলল, চিঠিতে কোনো ডেট নেই। কি প্রমাণ? আমি ওই দিন লিখেছি। হয়তো আমার লেখা, কিন্তু কবেকার আমি মনে করে আপনাকে বলবো। সেক্ষেত্রে আপনার চাকর বাকরদের জিজ্ঞাসাবাদ করবে, দেখবে কেউ ওই দিন চিঠি নিয়ে গিয়েছিল কিনা। প্রবলভাবে হাত মোচড়াতে মোচড়াতে চেয়ারে বসে দুলতে লাগলো মিসেস লেসলি। আমি শপথ করে বলছি কোনো চিঠি আমি লিখিনি। সেক্ষেত্রে এরকম কোনো চিঠি যদি বিরোধী পক্ষের উকিলের হাতে থাকে, তার ফল ভোগ করার জন্য তৈরি থাকবেন। কথা যেন শেষ হয়ে গেছে, কিন্তু মিস্টার জয়েস ওঠার লক্ষণ দেখালেন না। মিসেস লেসলি অনেকক্ষণ চুপ করে থাকার পর জিজ্ঞাসা করলেন, এই রকম চিঠি যদি হাতে আসে, তা কিভাবে আমার বিরুদ্ধে যাবে? মিসেস লেসলি, তার মানে জেনে বুঝে আপনি মিথ্যে বলছেন। হয়তো আমার মনে ছিল না। ঘটনাতে আমি এত আতঙ্কিত হয়েছিলাম যে ওটা আমার মনে ছিল না। মিসেস লেসলি সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন, কিচ্ছুটি বাদ দিলেন না। অথচ এত গুরুত্বপূর্ণ ঘটনা বেবাগ ভুলে গেলেন। কে বিশ্বাস করবে? ভুলিনি মিস্টার জয়েস। ওই বিভৎস কাণ্ডটা ঘটে যাওয়ার পর আমি যে ওকে ডেকে এনেছিলাম বলতে সাহস হয়নি। ভীষণ বোকামো হয়েছে মানছি, কিন্তু তারপর আর বলতে সাহস হয়নি। যদি চিঠির কথা স্বীকার করেন মিসেস লেসলি, সেক্ষেত্রে আপনাকে যুক্তি দিতে হবে আপনি কেন মিস্টার হ্যামন্ডকে ঠিক ওই দিন, যেদিন রবার্ট বাড়ির বাইরে, সেই দিন রাত্রিবেলা ডাকলেন। জল ভর্তি চোখে মিসেস লেসলি মিস্টার জয়েসের দিকে তাকালো। রবার্টকে একটা সারপ্রাইজ গিফট দিতে চেয়েছিলাম। পরের মাসেই ওর জন্মদিন। জানতাম একটা বন্দুক পেলে সবচেয়ে খুশি হবে, কিন্তু যেহেতু ওইসব ব্যাপারে আমি কিছুই বুঝি না, হ্যামন্ডকে ডেকেছিলাম, ও আমার জন্য এনে দেবে। মিসেস লেসলি, আপনি একবার চিঠির লাইনগুলো আরেকবার পড়ুন।
রাত্রি 11টায় আসতে বলেছেন, না এলে পরিণাম ভালো হবে না। আচ্ছা, কোনো ভদ্রমহিলা কি এইভাবে কোনো পরপুরুষের সাথে কথা বলেন? মানছি আমার শব্দ প্রয়োগ যথাযথ হয়নি, মাঝে মধ্যেই আসলে একটু বেশি ইমোশনাল হয়ে পড়ি। আর হেমন্ড খুব একটা পরপুরুষও নয়। ওর অসুস্থতার সময় মায়ের মতো ওর খেয়াল নিয়েছি। আমি চাইছিলাম রবার্ট না থাকতে থাকতেই যেন ও আসে, কারণ রবার্ট চাইতো না ও বাড়িতে ঢুকুক। মিস্টার জয়েস অনেকক্ষণ একইভাবে বসেছিলেন। এবার একটু উঠে দুবার হেঁটে চেয়ারে হেলান দিয়ে খুব গম্ভীরভাবে বললেন, দেখুন ম্যাডাম, আজ সকাল পর্যন্ত কেসটা অত্যন্ত সহজ সরল ছিল। হ্যাঁ, সামান্য একটু জটিলতা ছিল। যুক্তি দিতে হতো যে কিভাবে আপনার মতো ধীর স্থির শিক্ষিতা রুচিশীলা একজন মহিলা পরপর 6টা গুলি চালালো, যার মধ্যে 4টে হেমন্ড মাটিতে পড়ে যাওয়ার পর। ভাবতে কষ্ট হয় যে এতখানি অস্বাভাবিক রাগের বশবর্তী হয়ে আপনার মতো একজন এরকম কাজ করতে পারে। এত সত্ত্বেও হ্যামন্ডকে দোষী প্রমাণ করে আপনাকে নিরপরাধ প্রমাণ করা একদমই কঠিন ছিল না। তাছাড়া ওই চীনা মহিলার সাথে ঘনিষ্ঠতার ফলে এখানকার ইংরেজ সমাজ হ্যামন্ডের ওপর যথেষ্ট খাপ্পা। মিসেস ক্রসবি সন্ত্রস্ত হয়ে প্রত্যেকটি কথা শুনছিলেন। মিস্টার জয়েস বলে চললেন, এই চিঠিটা পুরো কেসটাকে একটা সম্পূর্ণ নূতন মাত্রা দিয়েছে। আপনার আইনজ্ঞ হিসেবে আমার কর্তব্য আপনার গল্পটিকে, সেটিকে আমি বিশ্বাস করি বা না করি, আদালতে তোলা, সপক্ষে যুক্তি দেখানো এবং আপনাকে নির্দোষ প্রমাণ করা। সুতরাং আপনি যদি ঠিকঠাক গল্পটা বলেন, তাতে আমাদের সকলের সুবিধে। মিসেস ক্রসবি কিছুক্ষণ ইতস্তত করে জিজ্ঞাসা করলেন, ওরা কি প্রমাণ করতে পারবে আমার চাকর চিঠিটা নিয়ে গেছিল? অন্যদেরকে কখনো নিজের থেকে বোকা ভাববেন না ম্যাডাম। এতদিন পর্যন্ত কারো সন্দেহ ছিল না। এই চিঠি প্রত্যেকের মনে সন্দেহের সূচনা করবে। সুতরাং আপনাকে ফাঁসিকাঠ থেকে বাঁচাতে আমার যা প্রয়োজন সেই তথ্যটুকু আশা করি গোপন করবেন না। মিসেস ক্রসবি এবার ভয়ে ছিটিয়ে গেলেন। একটা তীক্ষ্ণ চিৎকার করে স্প্রিংয়ের মতো উঠে দাঁড়ালেন। আপনার কি মনে হয় ওরা আমাকে ফাঁসিতে ঝোলাবে? ঝোলাতেই পারে, যদি প্রমাণ হয় যে আপনি আত্মরক্ষার্থে হ্যামন্ডকে খুন করেননি। তখন আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হবে, যার শাস্তি মৃত্যু। প্রায় দম বন্ধ করে লেসলি বলল, কিন্তু ওরা কি প্রমাণ করতে পারে? সেটা তো বলতে পারছি না, কিন্তু একবার যদি ওদের সন্দেহ জাগে, ওরা নেটিভদের জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা ঠিক বের করবে। মিস্টার জয়েস ধরতে পারার আগেই মিসেস লেসলি সংজ্ঞা হারিয়ে মেঝেতে পড়ে গেলেন। জ্ঞান ফিরলে অঝরে কাঁদতে শুরু করলেন। মিস্টার জয়েস নিচু স্বরে শান্ত করার চেষ্টা করলেন, নিজেকে শক্ত করুন ম্যাডাম। কিছুক্ষণের মধ্যেই মিসেস লেসলি গুছিয়ে উঠলেন, আগের মতো ধীর স্থির শান্ত হলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব কিছু গুবলেট করে ফেলেছি। ওই চিঠিটা হস্তগত করার কোনো উপায় আছে মিস্টার জয়েস? চিঠিটার কথা আমার কাছে যে উত্থাপন করেছে, বোঝাই যায় যে সেই চিঠিটার গুরুত্ব বোঝে এবং গুরুতর মূল্যে বিক্রি করার জন্যই বলেছে। চিঠিটা ভীষণ বড় এক সাক্ষী, আর সাক্ষীর মুখ বন্ধ করতে অনেক মূল্য দিতে হয়। আমি রবার্টের সম্পত্তির হিসেব জানি না, রবার্ট কি পারবে এই মূল্য দিতে? লেসলি জানালো, রবার্টের বেশ কিছু রাবার বাগানের শেয়ার আছে যার মূল্য কম নয়। তাছাড়া রবার্ট লেসলিকে ভালোবাসে, যে কোনো মূল্যে তাকে বাঁচাতে চাইবে। লেসলি অনুরোধ জানালো সে যেন রবার্টের জন্য, যে রবার্ট তার বন্ধু, সহজ সরল সহৃদয় এক মানুষ, তার যন্ত্রণার কথা ভেবে মিস্টার জয়েস যেন তাকে বাঁচান। মিস্টার জয়েসের করুণাবোধ হলো, বেচারা হ্যামন্ড তো আর ফেরত আসবে না। জানতেন মিসেস লেসলিকে বাঁচানো নীতিবিরুদ্ধ, কিন্তু বারে বারে রবার্টের কথা এবং এতদিন এই বিদেশে থাকার ফলে যে যাত্রাভিমান, এক ইংরেজকে এই বিদেশে দুরবস্থা থেকে বাঁচানোর চিন্তায় তিনি ঠিক করলেন লেসলিকে বাঁচাবেন, চিঠিটা কিনবেন। অফিসে ফিরে বসে বসে নানা রকম ভাবছেন। দরজায় দুটো টোকা পড়ল। এটার জন্যই অপেক্ষা করছিলেন। অংচি। স্যার, টিফিন করতে যাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। স্যার, কিছু কি বলার আছে? মিস্টার রিডের সাথে কালকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন।
অংচি যেতে উদ্যত হলো। দরজার কাছে গিয়ে লম্বা লম্বা আঙুল দিয়ে হাতল ধরে বেরোতে গিয়ে পিছনে তাকালো, যেন কিছু মনে পড়েছে। স্যার, আপনি কি আমার ফ্রেন্ডকে কিছু বলবেন? কোন ফ্রেন্ড? মিস্টার জয়েস ন্যাকা সাজলেন। স্যার, মিসেস ক্রসবির ওই চিঠি নিয়ে। ও হ্যাঁ, ভুলেই গেছিলাম। মিস্টার জয়েস চিঠিটা পকেট থেকে বের করে অংচিকে বাড়িয়ে দিলেন। মিসেস ক্রসবি ওই দিন এরকম কোনো লেখা অস্বীকার করেছেন। তিনি কিছুই লেখেননি। তিনি বলেছেন যে তিনি কিছুই লেখেননি, এটা জাল চিঠি। অংচি অমায়িক মুখে বলল, তাহলে তো ডেপুটি পাবলিক প্রসিকিউটরকে চিঠিটা তুলে দিলে আপনার কোনো আপত্তি থাকবে না। না, একদমই না। কিন্তু তাতে আপনার বন্ধুর কি লাভ হবে? স্যার, ন্যায় বিচারকে সহায়তা করাই তো আমাদের কর্তব্য, তাই না? ঠিক 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 মিস্টার অং, এটা তো সবার কর্তব্য। দুজন দুজনকে দেখল, একে অন্যের খেলা পরিষ্কার বুঝতে পারছিল। অং বলল, স্যার, সামান্য আইনের যেটুকু জ্ঞান আমার আছে তাতে এটা স্পষ্ট যে এই চিঠি আপনার ক্লায়েন্টের পক্ষে মারাত্মক। আপনার জ্ঞানের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে মিস্টার অং। স্যার, আমার ফ্রেন্ডদের মারফত ওই চিঠি যদি আমরা হস্তগত করতে পারি, আপনার কেসটা অনেক সহজ হয়ে যাবে। আপনার বন্ধু কত টাকায় রফা করতে চান মিস্টার অং? সোজাসুজি প্রশ্ন করলেন মিস্টার জয়েস। স্যার, সেই চীনা মহিলা যার কাছে এই চিঠি, তিনি চিঠিটা হাতছাড়া করতেই চান না। অশিক্ষিত, চিঠির গুরুত্বই বোঝে না। আমার ফ্রেন্ড অনেক বুঝিয়ে টুঝিয়ে রাজি করেছে। $10,000 1 পয়সা কমে মহিলা এখন চিঠি ছাড়বে না। 10,000? সর্বনাশ, সে তো অনেক। রবার্ট কি পারবে দিতে? আমি 5,000 1 পয়সা বেশি দিতে বলতে পারবো না। স্যার, মিস্টার রবার্টের বেশ কিছু দামি শেয়ার আছে বেটং আর সেলান্টাং রাবার এস্টেটে। আমার এক বন্ধু এই $10,000 এগুলো সিকিউরিটির বিনিময়ে ধার দেবে। মিস্টার রবার্ট স্ত্রীকে ভালোবাসেন। তিনি স্ত্রীকে ফাঁসি কাটে উঠতে দেখতে পারবেন না। আপনার অনেক জানাশোনা মিস্টার অংচি। হ্যাঁ স্যার। মিস্টার জয়েস বুঝতে পারছিলেন মিস্টার অং পরিচ্ছন্নভাবে হোমওয়ার্ক করেছেন। সে জানে রবার্ট সর্বোচ্চ ওই টাকাটা দিতে সমর্থ। সুতরাং সে কোনো দরাদরিতে নেই। ঠিক হলো, ওই দিন রাত 10টায় $10,000 নিয়ে মিস্টার জয়েস ক্লাবের বাইরে দাঁড়াবেন। অংচি তাকে সেই চীনা মহিলার কাছে নিয়ে যাবে। লাঞ্চের সময় মিস্টার জয়েস রবার্ট ক্রসবির সাথে দেখা করলেন। খুব ক্যাজুয়ালভাবে বলল, এই রবার্ট, একটা বাজে ব্যাপার ঘটে গেছে জানো তো। লেসলির লেখা একটা চিঠি পাওয়া গেছে হ্যামন্ডকে ওই দিন রাত্রে আসার কথা জানিয়ে। তাই নাকি? কিন্তু সে তো অসম্ভব। লেসলি তো বলেছে বহুদিন হ্যামন্ডের সাথে কোনো যোগাযোগ করেনি। আমি তো জানি বেশ কয়েক মাস হ্যামন্ডকে আমরা দেখিইনি। কিন্তু রবার্ট, সত্যিটা হলো এই রকম একখানা চিঠি আছে। তোমার জন্মদিন উপলক্ষে গিফট কেনার জন্য হ্যামন্ডকে ডেকেছিল, কিন্তু ঘটনাটির পর বলতে সাহস হয়নি। রবার্ট কিরকম হতবম্ব হয়ে চুপ মেরে গেল। মিস্টার জয়েস রবার্টকে ঘটনাটা বলতে পেরে স্বস্তি বোধ করলেন। কিন্তু রবার্টের চুপ মেরে যাওয়া দেখে রবার্টকে একটা আকাট বলে মনে হলো লেসলির আচরণে তো তার ফেটে পড়া উচিত ছিল। কিন্তু তবুও এই সরল লোকটার প্রতি তার ভীষণ একটা মমত্ব বোধ হলো। এবার মিস্টার জয়েস টাকার কথা পারলেন। রবার্ট, যদি এই চিঠি প্রসিকিউশনের হাতে যায় তার কি ফল হবে বলা খুব মুশকিল। রবার্ট, তুমি শুধু আমার ক্লায়েন্ট নও, বন্ধুও বটে। তাই আমি বলবো ওই চিঠিটা কিনে নিতে। মূল্য কম হলে তোমাকে বলতাম না। কত টাকা? $10,000 আজ রাত্রের মধ্যে। এরপর বেশিরভাগ সময়টাই মিস্টার জয়েস কথা বলে গেলেন। রবার্ট যাওয়ার আগে জানতে চাইল লেসলি কি গিফট তার জন্য কিনতে চেয়েছিল। নূতন একটা বন্দুক। রবার্ট আরও গুম মেরে গেল। জানালো সেও যাবে রাত 10টাতে। জয়েস তাকে নিতে চায়নি, কিন্তু রবার্ট গম্ভীরভাবে জানালো তার টাকা, এতগুলো টাকা, সেও যাবে। রাত 10টায় মিস্টার জয়েসের গাড়িতে অংচি রাস্তা দেখিয়ে নিয়ে চলল। $10,000 দিয়ে মিস্টার রবার্ট ক্রসবি চীনা মহিলার কাছ থেকে চিঠিটা নিলেন। ফেরার পথে রবার্ট মিস্টার জয়েসকে জানালো
যে সে বন্দুক কেনার জন্য সেই রাত্রে সিঙ্গাপুর গেছিল। ফেরার পথে রবার্ট মিস্টার জয়েসকে জানালো যে সেই রাত্রে সে বন্দুক কেনার জন্যই সিঙ্গাপুরে গিয়েছিল। মিস্টার জয়েস ট্রায়াল সম্পর্কে ঠিকই বলেছিলেন। ইংরেজ জজ, জুরি সবাই লেসলিকে নির্দোষ প্রমাণ করার জন্য মনস্থির করেই এসছিল। লেসলি তার গল্পটা আর একবার বলল। বিরোধী পক্ষের উকিলও লেসলির হয়ে কথা বলল। 5 মিনিটের মধ্যেই জনগণের পছন্দের রায়, পপুলার ভার্ডিক্ট ঘোষিত হলো। লেসলি নির্দোষ। পূর্ণ আদালত কক্ষ উচ্ছ্বাসে হর্ষধ্বনিতে ফেটে পড়ল। বিচারক মিসেস লেসলিকে অভিনন্দন জানালেন। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া খুশির রেস বয়ে গেল। জনগণ খুব খুশি হলো। মিসেস জয়েস লেসলির মুক্তিতে সবচেয়ে বেশি আনন্দিত হলেন। প্রথম থেকেই তিনি তার এই বান্ধবীর মুক্তি সম্পর্কে অন্যদের মতো যথেষ্ট আশান্বিত ছিলেন। ঠিক করেই রেখেছিলেন যে ট্রায়ালের পর লেসলিকে তার বাংলোতে নিয়ে যাবেন। কটা দিন পরে লেসলিদের বাংলোতে লেসলিরা ফেরত যাবে। মিসেস জয়েস এক ভুরি ভোজের আয়োজন করেছিলেন। ট্রায়াল শেষে 12:30টায় সদল বলে তারা বাংলোতে হাজির হলো। মিসেস জয়েসের মুখে কথার খই ফুটছিল। ককটেল নিতে নিতে তিনি একাই কথার বন্যা বইয়ে দিচ্ছিলেন। মিস্টার জয়েস তো বাড়িতে খুব বেশি কথা বলেন না, আর বাকি দুজন মিস্টার আর মিসেস ক্রসবি দুজনেই ক্লান্ত। সুতরাং মিসেস জয়েসই সিংহভাগটা সামলাচ্ছিলেন। তিনি বললেন যে চায়ের পরে ক্রসবিদেরকে বিচে নিয়ে যাবেন, ভালো লাগবে। রবার্ট বলল তাকে এক্ষুনি ফিরতে হবে তার এস্টেটে, জরুরি কাজ। অনেক দিন ঢিলে দেয়া হয়েছে। যদি লেসলিকে কটা দিন এখানে রেখে দেন খুবই কৃতজ্ঞ বোধ করবেন। মিসেস জয়েস তাকে জোরাজোরি করতে যাচ্ছিলেন, কিন্তু মিস্টার জয়েস বেশ গম্ভীরভাবে বারণ করলেন। রবার্ট তক্ষুনি বেরোলেন। যাওয়ার আগে লেসলিকে একবার ডেকে নিয়ে গেলেন। মিসেস জয়েস লেসলির ঘর ঠিক করতে গেলেন। বাইরে বাইক স্টার্ট দেয়া আর চলে যাওয়া শব্দ শুনে মিস্টার জয়েস বাইরের ঘরে এলেন। লেসলি শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে, পাংশু মুখ, হাতে সেই চিঠি। সম্মোহিতের মতো বিড়বিড় করে বলল, ও জানে। মিস্টার জয়েস এগিয়ে গিয়ে চিঠিটা হাত থেকে নিয়ে একটা দেশলাই জ্বালিয়ে চিঠিটা পোড়ালেন। কোঁচকানো কালো ছাইগুলো পা দিয়ে ভেঙে দিলেন। রবার্ট জানে হ্যামন্ড আমার প্রেমিক ছিল। যুদ্ধ থেকে ফেরত আসার পরে পরেই আমরা প্রেমে পড়ি। রবার্টের কাছে ভান করতাম ওকে একদম পছন্দ করি না। রবার্ট বাড়িতে থাকলে ও আসতও না। আমি গাড়ি নিয়ে ওর সাথে দেখা করে আসতাম প্রতি সপ্তাহে 2-3 বার। রবার্ট সিঙ্গাপুর গেলে ও বাংলোতে আসতো অনেক রাত্রে, চাকররা ঘুমিয়ে গেলে। বেশ কয়েক বছর এরকমই চলছিল, কেউ ঘূর্ণাক্ষরেও টের পায়নি। কিন্তু গত 1 বছর ও হঠাৎ কেমন বদলে গেল। আমার প্রতি টান যেন উবে গেল। আমি ওকে এত ভালোবাসতাম। জীবনের সর্বস্ব ছিল ও। সব দিয়েছিলাম ওকে, আর ও আমাকে এড়িয়ে যেতে লাগলো। আমি এ নিয়ে তুমুল অশান্তি করতাম। একবার মনে হতো যে ও আমাকে ঘৃণা করে। তারপরে একদিন শুনলাম ও এক চীনা মহিলার সাথে থাকে। বিশ্বাস করতে পারিনি। তারপরে নিজের চোখে দেখলাম গ্রামের রাস্তা দিয়ে দুজন হেঁটে যাচ্ছে। সর্বাঙ্গে সোনার গয়না, বুড়ি মোটা এক চীনা মহিলা। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ডেকে পাঠালাম ওই চিঠিটা লিখে। এর আগেও অনেক চিঠি লিখেছি, ও পড়েই ছিঁড়ে ফেলতো, সেরকমই কথা ছিল। কিভাবে জানবো এটাই বাঁচিয়ে রাখবে? ওই রাতে ও এলো, চীনা মহিলার কথা অস্বীকার করলো। আমি ওকে ভীষণ অপমান করলাম। মুখে যা এলো তাই বললাম। ইচ্ছে হচ্ছিল হাত পা ছিঁড়ে ফেলি। শেষে ও ভীষণ ক্ষেপে গেল, বলল আমি অসুস্থ। হ্যাঁ, চীনা মহিলার ব্যাপারটা সত্যি। ও খুশি যে আমি জানি, আমি যেন ওকে মুক্তি দিই। আমি রাগে তখন হিতাহিত জ্ঞান শূন্য টেবিলের ওপর রাখা রিভলভার নিয়ে একটা গুলি করলাম। ওকে লাগলো। ও বারান্দার দিকে পালাতে গেল।
আর একটা গুলি করলাম, ও পড়ে গেল। তারপরে ওর ওপর দাঁড়িয়ে একটার পর একটা গুলি করেই চললাম। লেসলি হাঁপাতে লাগলো। ততক্ষণে তার ঘর তৈরি হয়ে গেছে। মিসেস জয়েস তাকে ভেতরে ডাকছেন। গল্প শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ।